আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস থেকে আমাদের মডিউল 5 শুরু হবে। তো আপনাদের এই মডিউলে যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইএমএমসি অথবা ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। যে একটা ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েলকে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। তো সহজ কথায় আসলে এই ইএমএমসি যে ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে আপনারা আসলে আজকে পড়বেন। এটাকে আমরা অ্যামিটার হিসেবে ব্যবহার করি, কখনো ভোল্টমিটার হিসেবে ব্যবহার করি, কখনো আমরা এটাকে ওয়াট মিটার হিসেবে ব্যবহার করি। কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার মেজার করার জন্য আপনাদের এই ইএমএমসি ইনস্ট্রুমেন্টটা প্রয়োজন হয়। তো এখন এইটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এইটা দেখার আগে আমরা কিছুটা পেছনের কথা আসলে আগে পড়ে আসবো। তো এইটা কিভাবে কাজ করে সেটা বোঝার আসলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি আপনি আপনাদের প্রিভিয়াস টার্মের সিনক্রোনাস মোটরের কথা, সিনক্রোনাস জেনারেটর অথবা সিনক্রোনাস মোটরের কথা একটু খেয়াল করেন। সেই জায়গাতে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আপনার কি ছিল যদি আপনার মনে থাকে, যে আপনার ফার্স্টে একটা স্ট্যাটর ছিল, সেখানে একটা কয়েল ছিল যে কয়েলটা নড়াচড়া করতো না। সেই কয়েলের ভেতর দিয়ে যখন আপনার কারেন্ট যেত, সেই কয়েলটা কি করতো, তার চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক না একটা ম্যাগনেটিক ফিল্ড সে ক্রিয়েট করতো, তাই না? সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা ক্রিয়েট করতো, ভালো কথা। তারপর আপনার কি থাকতো, এই সাইডে একটা রোটর থাকতো। হুম। যে রোটরটা মেনলি ছিল একটা ম্যাগনেট, হতে পারে সেটা কখনো ছিল পার্মানেন্ট ম্যাগনেট, এটা কখনো ছিল আপনার কি আরেকটা কয়েল দিয়ে বানানো একটা ম্যাগনেট। হ্যাঁ, কারণ যে কোনো একটা কয়েলের ভেতর দিয়ে যদি কারেন্ট পাস করে তাহলেই কি হয়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো আপনার কি হইতো, যে রোটরে এরকম একটা ম্যাগনেট থাকতো অথবা একটা ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তার আবার কিছু ফ্লাক্স থাকতো, তাই না? তো তারপর কি হইতো, এই দুইটা ফ্লাক্স একটা আরেকটার উপরে কাজ করতো, করে আপনার কি হতো, একটা ফোর্স জেনারেট হতো। সেই ফোর্সের কারণে আপনার এই রোটরটা কি ঘুরতে শুরু করতো, রাইট? তো আপনাদের এই মানে এই ব্যাপারটা, যে সিনক্রোনাস মোটর বা একটা নর্মাল মোটরই কিভাবে কাজ করে, যে এক সাইডে একটা ম্যাগনেট, স্টেটর সাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, রোটর সাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, একটা আরেকটাকে কাজ করে, করে কি হয়, রোটরটা ঘুরতে শুরু করে। ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের জন্য। তো এই কথাটা আপনাদের কার কার মনে আছে, বা কার মনে নাই, মানে একদমই মনে ছিল না, বা এটা এখনো মনে পড়তেছে না, এরকম কি ক্লাসে আছেন? থাকলে একটু রেসপন্স করেন। আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না, তো আমি ধরে নিলাম যে আপনাদের ক্লাসে সবাই এই জিনিসটা জানে। তো এখন আসেন যে আপনাদের এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট বা ইএমএমসি, এই ইনস্ট্রুমেন্টটা একেবারে সিমিলার ওয়েতে ও আসলে কাজ করে। হ্যাঁ, যে এখানে আপনার স্টেটরের মতো, স্টেটর কি, সে ফিক্সড থাকে, সে নড়াচড়া করে না। তো এই জায়গা তো আপনার একটা ফিক্সড কয়েল থাকবে, একটা রোটরের মতো একটা মুভিং কয়েল থাকবে। সেই মুভিং কয়েলটাকে আপনারা দুটা ফিক্সড কয়েলের মাঝখানে বসাই দিবেন। বসাই দিলে যে জিনিসটা হবে, যে এখন কি হবে, ফিক্সড কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে, তার জন্য ফিক্সড কয়েলে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। মুভিং কয়েলের ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে, ওই কারেন্টের কারণে কি হবে, মুভিং কয়েলের এক পাশে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো ফিক্সড কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, তারপর মুভিং কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা ফিল্ড কি করবে, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে, বা একটা আরেকটাকে কাট করবে। সহজ কথায় কাট করলে কি হবে, এই জায়গাতে একটা ফোর্স জেনারেট হবে, যেই ফোর্সে রোটর ঠিক যেইভাবে ঘুরতো, এই মুভিং কয়েলটাও ঠিক একইভাবে ঘুরতে শুরু করবে অথবা ঘুরতে চাবে। বাট আপনার রোটরের সাথে এই মুভিং কয়েলটার ঘূর্ণনের একটা তফাৎ আছে। তফাৎটাই আপনার এই ইনস্ট্রুমেন্ট হিসেবে এটা ব্যবহার করার মেইন জায়গা। তফাৎটা আপনার রোটর যখন এই ফোর্সের জন্য, হ্যাঁ, এই ফোর্স বলেন অথবা সেটাকে আপনি চাইলে টর্কও বলতে পারেন। হ্যাঁ, কোনো কিছু ঘোরানোর জন্য যে ফোর্সটা তৈরি হয় সেটাকে বলে টর্ক, জাস্ট নামটা চেঞ্জ হয়। তো রোটরের সাথে আপনার এই মুভিং কয়েলের টর্কের ডিফারেন্সটা আপনি মুভিং কয়েলে যে টর্কটা ক্রিয়েট হয় সেই টর্কটাকে আপনি একটা কন্ট্রোল সার্কিটের মাধ্যমে থামাই দেন। কিন্তু রোটরে যে জিনিসটা হয়, রোটরে আপনি এটাকে থামাই দেন না, কারণ রোটরে আপনি অ্যাকচুয়ালি ওটাকে ঘুরাইতেই চান। তো এটাকে থামানোর তো প্রশ্নই আসে না। তো
তো রোটরে এই জায়গাতে রোটরের কোনো কন্ট্রোল কিছু থাকে না। সো রোটরটা কি হয়, এই ফোর্সের জন্য কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, যতক্ষণ ফোর্স থাকবে ততক্ষণ সে ঘুরতে থাকবে। আর আপনার মুভিং কয়েলের ক্ষেত্রে বা আপনার ইএমএমসি এর ক্ষেত্রে যে জিনিসটা হবে, এই ফোর্সটা কতটুকু সেটা আপনাকে মেজার করা হয়। হুম। এই জিনিসটা এখন আপনি কিভাবে মেজার করতে পারেন, যেমন ধরেন আহ এই জায়গা থেকে আপনি ধরেন একটা ফোর্স দিচ্ছেন, হ্যাঁ, আর এই জায়গাতে ধরেন আপনি একটা মানে কি বলে এটাকে, যে একটা বাধার মতো আছে, হ্যাঁ। তো এইখানে আপনি ফোর্সের পরিমাণ যত বাড়াবেন, এই জায়গাতে কি হবে, এই বাধার পরিমাণও ধরেন আপনার তত বাড়তেছে। এবং আপনি ইনডাইরেক্টলি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে এখানে কতটুকু বাধা সে পাইতেছে সেটা আপনি মেজার করতেছেন। এখন এই এই জিনিসটা যে কতটুকু ফোর্স জেনারেট হচ্ছে আর কতটুকু সে বাধা পাইতেছে, এই দুইটা থেকে আপনি হচ্ছে কিছু একটা বা এই অ্যামিটার মানে কারেন্ট বলেন, ভোল্টেজ বলেন, পাওয়ার বলেন, সেই জিনিসটাকে আপনি মেজার করতে পারবেন। কিভাবে সেই জিনিসটা আমরা এখন আসলে আলোচনা করব। তো এখন আপনি আসেন যে কন্ট্রোল সার্কিট হিসেবে এই জায়গার মধ্যে আসলে কি ইউজ করা হয়। কন্ট্রোল সার্কিট হিসেবে এই জায়গার মধ্যে একটা স্প্রিং ইউজ করা হয়, স্প্রিং। হুম। এই যে এখানে একটা স্প্রিং থাকবে। তো দেখেন ধরেন এই জায়গাতে একটা টর্ক ক্রিয়েট হচ্ছে, আপাতত টর্কটাকে আমি একটা সমান্তরাল মানে একটা বলের সাহায্যে দেখাচ্ছি। তো দেখেন আপনি এই বলটাকে ধরেন করতে চান, মেজার করতে চান যে এখানে টর্কের মান কতটুকু। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এই টর্কের স্প্রিং এর ক্ষেত্রে কি আছে, একটা বল আছে না। স্প্রিং বলের মান কত হয়, এফ বা টাউ যেটাই আপনি বলেন, এফ ইকুয়াল টু কে এক্স। অথবা যদি আপনি এটাকে টাউ দিয়ে চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনার টাউ ইকুয়াল টু কে থিটা। হুম। তো আপনি প্রথমে যেহেতু কে এক্স এর সাথে আমরা আসলে সবাই খুব বেশি পরিচিত, আমরা আসলে কে এক্স দিয়ে প্রথমে জিনিসটাকে বুঝি। দেখেন আপনি কি করতে চাচ্ছেন, আপনি টাউটাকে মেজার করতে চাচ্ছেন। এবার আপনি কি করলেন, এই জায়গাতে একটা ফোর্স আপনি টাউ ধরেন আসলো। এখন এই ফোর্সের সাথে মিলে কি কি হবে, আপনার স্প্রিংটা এক্স পরিমাণ দূরে সরে যাবে না বা এক্স পরিমাণ সংকুচিত হবে না। এবার যদি আপনার স্প্রিং কনস্ট্যান্টটা জানা থাকে, তাহলে সেই এক্সটাকে আপনি তো ফোর্স কত ধরেন আপনি মানে ফোর্স তো আসলে চোখে দেখা যায় না, বাট ফোর্সের কারণে যদি আপনার স্প্রিংটা দূরে সরে যায় বা সংকুচিত হয়ে যায়, সেটাকে আপনি চোখে দেখতে পারবেন। তো এই ফোর্সটার কারণে যখন আপনার স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেছে, এটাতে আপনি স্কেলের সাহায্যে বলেন বা আপনি চোখে দেখেও এটাকে মেজার করতে পারবেন যে এক্স কতটুকু দূরে সরে গেছে। এবার এই এক্সটাকে যদি আপনি স্প্রিং কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কি আপনার একটা স্প্রিং বানানোর সাথে সাথেই স্প্রিং কনস্ট্যান্ট আপনি কত জানতে পারবেন। তো এই এক্স কে যদি আপনি এবার কে দিয়ে গুণ করেন, তাহলেই আপনি দেখেন এফ অথবা এফ এর মান কত সেটা আপনি জানতে পারবেন। তো যদি আপনি টাউ দিয়ে চিন্তা করেন যে এক্স না, এবার আমি যদি চিন্তা করি যে কত অ্যাঙ্গেল সে দূরে সরে গেছে, যদি সেটা সার্কুলার কিছু একটা হয়, তাহলে সার্কুলার যদি কিছু একটা হয় তাহলে কি আসবে, এই জায়গায় থিটা আসবে। তো কতটুকু সরে গেছে থিটা, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে সেটাকেই যদি আপনি স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন, তাহলেই কিন্তু আপনি এই জায়গায় ফোর্সের মান কত টাও সেটা ডিরেক্টলি বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে কি হচ্ছে দেখেন, এই দুইটা কয়েলের ভেতর দিয়ে তখন কারেন্ট যাচ্ছে, এই জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যারা একে অপরকে কাট করে কি হইতেছে, একটা রেজাল্টেন্ট ফোর্স আপনি পাচ্ছেন। সেই ফোর্সটাকে আপনি একটা স্প্রিং এর উপর অ্যাপ্লাই করলে স্প্রিংটা কতটুকু দূরে সরে গেছে সেটা চোখে দেখতে পাবেন। দেন সেই দূরত্বটাকে আপনি যদি কে দিয়ে গুণ করে দেন, তাহলে আপনি এখানে ফোর্সের মান কত সেটা বের করতে পারবেন। পরবর্তীতে আপনার এই ফোর্সের সাথে অবশ্যই এই দুইটা কয়েলের কারেন্টের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে ফোর্সটা যখন আপনি বের করতে পারতেছেন, সেখান থেকে কারেন্টের সাথে ওর সম্পর্ক কি সেইটা বের করে আপনি ডিরেক্টলি কারেন্টের মান, অথবা যদি আপনি ভোল্টেজের সাথে এটাকে তুলনা করেন তাহলে ভোল্টেজের মান, যদি আপনি পাওয়ারের সাথে তুলনা করেন তাহলে পাওয়ারের মানটা আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। আচ্ছা। তো এটা তো আমরা সামনে যখন আরো কিছু জিনিস দেখবো, অ্যামিটার, ভোল্টমিটার বা ওয়াট মিটারের ক্যালকুলেশন গুলা দেখবো, তখন আসলে আমাদের কাছে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। এখন চলে আসেন যে আমরা যদি হচ্ছে এবার একটু কনস্ট্রাকশন থিওরিটিক্যাল ব্যাপার, তো কনস্ট্রাকশনটা আসলে কিভাবে হয় সেই জিনিসটা যদি আমরা আসলে একটু খেয়াল করি, তাহলে আমরা আসলে কি কি দেখবো আর কি। তো দেখেন এর পরের স্লাইডটাতে আপনাদের কনস্ট্রাকশন সম্পর্কে জায়গার মধ্যে বলে দেওয়া আছে যে প্রথমে ফিক্সড কয়েল, ফিক্সড কয়েলের জন্য আপনার এই জায়গাতে একটা কয়েলকে দুই ভাগ করে, ইকুয়ালি দুই ভাগ করে দুইটা মানে ফিক্সড কয়েল আর কি বানানো হয়, যাতে এই দুটা ফিক্সড কয়েল একে অপরের আইডেন্টিক্যাল থাকে বা একদম সিমিলার থাকে। কেন?
কারণ এই ফিক্সড কয়েলের একটা হচ্ছে আপনার নর্থ পোল, একটা হচ্ছে আপনার সাউথ পোল হিসেবে কাজ করবে, এবং এই দুইটা যাতে সিমিলার হইলে তা আপনার আসলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি একেবারে ইউনিফর্ম, একদম সমান থাকবে। এরা যদি নর্থ পোলের মান যদি বেশি হয়, সাউথ পোলের মান যদি কম হয়, তাহলে তো আসলে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা ইকুয়াল থাকবে না। তারপর ও যখন আবার মুভিং কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তখন তো আসলে পুরো জিনিসটা অনেক হিজিবিজি হয়ে যাবে। তো আলটিমেটলি আপনাকে এমন ভাবে এই F1 আর F2 কে সেট করতে হবে যাতে তারা দুজন ইকুয়াল হয়। ভালো কথা। এবার আপনার আসি, আহ এটা হলো, তারপর মুভিং কয়েল হিসেবে যেটা থাকবে সেটাকে সবসময় আপনি দুইটা এই ফিক্সড কয়েল দুইটার মাঝখানে রেখে দিবেন, যাতে আপনার ওই ইন্টারাকশনটা খুব ভালো হয়। এরপরে হচ্ছে এখানে মাঝখানে এই ফিক্সড কয়েল আর মুভিং কয়েলের মাঝখানে যে খালি জায়গাটা, সেখানে এয়ার থাকবে, সেখানে অন্য কোনো কিছু থাকবে না। সেখানে কোনো মেটাল থাকবে না, অথবা সেখানে অন্য কোনো পদার্থ থাকবে না। যাতে এবং এইটা না থাকার সুবিধা হচ্ছে যে আবারও প্রিভিয়াস টার্মের কিছু কথা এই জায়গায় চলে আসে আসলে, যে আপনারা যখন ওই সিনক্রোনাস জেনারেটর বা মোটর করছেন অথবা ট্রান্সফরমার করছেন, সেখানে আপনারা কিছু মেটাল ব্যবহার করছেন, যাতে হচ্ছে আপনার ওই ম্যাগনেটিক ফ্লাক্স গুলা খুব ভালোভাবে মানে কি বলে এটাকে, যে স্প্রেড করতে পারে, ছড়ায় পড়তে পারে। তার জন্য আপনারা কিছু মেটাল ইউজ করেন। তো এখন সমস্যা হচ্ছে এই মেটাল গুলা যখন আপনারা আসলে ইউজ করেন, তো ওই জায়গার মধ্যে আপনাদের হচ্ছে হিস্টেরিসিস লস অথবা এডি কারেন্ট লস নামে বেশ কিছু লস আসলে চলে আসে। তো আমরা যে জিনিসটা চাই, আমরা চাই আসলে এই লস গুলা না আসুক, কোনো লস না হোক, লস না হয়ে একেবারে প্রপারলি আমার ম্যাগনেটিক ফিল্ডটা ইন্টারঅ্যাক্ট করে আমাকে একটা ফোর্স দিক, যেটা থেকে আমি পরবর্তীতে স্প্রিং এর থেকে ওই এক্স এর মান অথবা থিটার মান দিয়ে বের করতে পারি। তো লস যেন না আসে এই জন্যই হচ্ছে আপনার মাঝখানে এয়ার দেওয়া হয়, বাতাস, যাতে এখানে কোনো স্টেরসিস লস না আসে, এখানে কোনো এডি কারেন্টের কোনো লস যাতে না আসে। এরপর এই যে মুভমেন্ট, যে আপনার মুভিং কয়েলটা ঘুরবে, এই মুভিং কয়েলের মুভমেন্টটাকে বোঝার জন্য এই জায়গাতে একটা পয়েন্টার লাগানো থাকে। হ্যাঁ, একটা পয়েন্টার থাকে। দেন এছাড়া আপনার আর কি আছে, যে এই যে কন্ট্রোল, যেটা অলরেডি আমি বলে ফেলছি, এখানে একটা স্প্রিং কন্ট্রোল ব্যবহার করা হয়। এই তো, যে আপনার ফোর্সটা হচ্ছে স্প্রিং এর উপরে যে পড়বে, দেন স্প্রিং এর একটা সংকোচন হবে থিটা, সেই থিটা থেকে আপনি হচ্ছে ফোর্সের মানটা বের করে আই অথবা কারেন্ট অথবা ভোল্টেজের মানটা খুব ইজিলি বের করতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ, কিংবা হচ্ছে ইএমএমসি কিভাবে কাজ করে তার বেসিক জিনিসপত্র। তো এখন আপনি চলে আসেন যে আমরা যদি এটাকে অ্যামিটার হিসেবে ব্যবহার করতে চাই, বা মানে জিনিস আসলে সেম, যে আপনার এই জায়গাতে দুইটা ফিক্সড কয়েল থাকবে, একটা মুভিং কয়েল থাকবে। বাট আপনি যখন আসলে অ্যামিটার হিসেবে এটাকে ব্যবহার করবেন, তখন এটার সার্কিটের কানেকশনটা একরকম হবে। আপনি যদি এটাকে ভোল্টমিটার হিসেবে ব্যবহার করেন, তখন আবার কানেকশনটা একরকম হবে। যখন আপনি ওয়াটমিটার হিসেবে ব্যবহার করবেন, তখন আবার ভিন্ন রকম হবে। তো সেগুলাই হচ্ছে, যদি আপনি এখন দেখেন, প্রথমে আমরা আসি যে আমরা যদি এটাকে অ্যামিটার হিসেবে ব্যবহার করি তাহলে আসলে কি হবে। আপনি খেয়াল করেন, অ্যামিটার হিসেবে ব্যবহারের জন্য এখন তো আসলে আহ আপনার আচ্ছা ম্যাম, কথা শোনা যাচ্ছে না। আমি কিছু বলছি না, এক মিনিট। আচ্ছা, তো আমরা আসলে যেখানে ছিলাম, যে যদি আমরা এটাকে অ্যামিটার হিসেবে ব্যবহার করি তাহলে আসলে কানেকশনটা আমরা আসলে কিভাবে দিব। সো অ্যামিটার হিসেবে ব্যবহারের জন্য আপনাকে প্রথমে একটা জিনিস স্বীকার করতে হবে যে আপনি আসলে একটা নর্মাল অ্যামিটারকে আপনার সার্কিট আসলে কিভাবে কানেক্ট করেন, লোডের সাথে সিরিজে, রাইট? তো এখন তো আপনার এই ফিক্সড কয়েল মুভিং কয়েল পুরোটা জিনিসটা মিলেই কিন্তু একটা অ্যামিটারের মতো কাজ করবে। এই জন্য দেখেন এই অ্যামিটারটাকে এই যে লোডের সাথে সিরিজে কানেক্ট করা হয়েছে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে ভেতরে যে মুভিং কয়েল আর ফিক্সড কয়েল আছে তাদের কানেকশনটা কেমন হবে। তো এটা কিন্তু ঠিক, যে এই যে আপনার মুভিং কয়েলটা আছে এটাকে আপনি, যদিও এখানে দেখেন আপনি প্যারালালি কানেক্ট করছেন, বাট তারপর আপনার সাথে কানেকশনটা আসলে এরকম, যদি আপনি এইরকম থাকে, বুঝছেন?
দেখেন এদের দুই মাথার কানেকশনটা কিন্তু প্যারালাল, কিন্তু আপনি এদেরকে সেট করছেন কি দুইটার মাঝখানে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো এখন আসেন যে মুভিং কয়েলটা আর আপনার যে দুইটা ফিক্সড কয়েল আছে তাদের কানেকশনটা হচ্ছে প্যারালালি। হুম। এখন প্যারালাল হওয়ার পরে ওই যে আপনি আসেন যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, কিভাবে ক্রিয়েট হবে? অবশ্যই আপনার কয়েলের ভেতর দিয়ে কারেন্টে যাইতে হবে, তাই না? তো অ্যামিটার হিসেবে যখন আপনি আসলে একটা ইএমএমসি কে ব্যবহার করবেন, আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে এটার এই যে এখান থেকে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা I1 আর I2 ইকুয়াল ভাবে ভাগ হয়ে যাবে। I1 আর I2 এর ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। I1 আর I2 এর ভ্যালু ইকুয়াল হইতে হবে। এবার আপনি আসেন যে টিডি, এই টিডিটা হচ্ছে আপনার এই ফোর্সটা। আচ্ছা, এটা তো মুছে ফেললাম। তাহলে ধরেন এইটা হচ্ছে আপনার টিডি ফোর্স, ঠিক আছে? আর স্প্রিং এ সংকুচিত হয়ে যাওয়ার কারণে স্প্রিং কি করতেছে, একটা উল্টা ফোর্স দিচ্ছে না, এফ, যেটা ইকুয়াল টু কত, কে এক্স অথবা কে থিটা, যেটাই বলেন না কেন, এটা লিখে রাখি, কে থিটা। সো প্রথমে কি কোন পর্যন্ত যে ও হচ্ছে থেমে যাবে যতক্ষণ পর্যন্ত না টিডি আর এফ এর ভ্যালু ইকুয়াল হয়, তাই না? তাহলে দেখেন প্রথমে যদি আপনি টিডি এর কথা আসেন, তাহলে টিডি কিসের কিসের উপর ডিপেন্ড করবে? I1 এর উপর, I2 এর উপরে। এবং এই দুইটা যেহেতু মানে এখানে যেহেতু একটা কাপলিং হচ্ছে, হ্যাঁ, যে দুইটা পাশাপাশি কয়েলের একটার ম্যাগনেটিক ফ্লাক্স আরেকটাতে মানে ইন্টারেক্ট করতেছে বা কাট করতেছে। তো এই জায়গায় কি আসবে, কাপলিং কোএফিসিয়েন্ট আসবে না? তো এই কাপলিং এর জন্য দেখেন এই পার্টটা আসছে ডিএম বাই ডি থিটা। তো এখন আসেন, আপনারা প্রথমেই বলে নিছি এখানে আমাকে এমন ভাবে কানেকশন দিতে হবে যে এখনো I1 আর I2 এর ভ্যালু ইকুয়াল হয়। তো আমি ধরলাম I1 আর I2 এর ভ্যালু হচ্ছে আই। হ্যাঁ। তো এখানে তাহলে টিডি কত হয়ে যাচ্ছে, আই স্কোয়ার ডিএম ডি থিটা। আর ওইদিকে এই যে টিসি, এটা হচ্ছে স্প্রিং এর জন্য, তাহলে টিসি কত কত, কে থিটা। তাহলে কোন পয়েন্টে যে আপনার পয়েন্টারটা থেমে যাবে, যেই সময়ে আপনার কি করবে, যে আপনার স্প্রিংটা, এই স্প্রিংটা যখন উল্টা দিকে ইকুয়াল ফোর্স দিবে তখন কি হবে, এই দুইটা ইকুয়াল হয়ে আপনার পয়েন্টারটা একটা নির্দিষ্ট দূরত্বে যে কি করবে, থেমে যাবে, আর নড়াচড়া করতে পারবে না। এই নির্দিষ্ট দূরত্বটাই হচ্ছে যে থিটা, যে স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে এই থিটা। তো সে কি করতেছে, এই এই পয়েন্টারটা থিটা পরিমাণ দূরে যখন গেছে, তখন এই স্প্রিং এর উল্টা দিকের ফোর্স আর আপনার এই যে কয়েলের কারেন্টের জন্য যে ফোর্সটা ক্রিয়েট হয়েছে, এই দুইটা ফোর্স হচ্ছে একে অপরের সমান এবং বিপরীতমুখী হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে আপনার পয়েন্টারটা একটা নির্দিষ্ট পয়েন্টে যে থেমে গেছে। এবার আসেন, তার মানে আমরা বলতেছি যে টিডি ইকুয়াল টু অবশ্যই টিসি হইতে হবে তখন যে আমার পয়েন্টারটা থেমে যাবে। তাহলে থেমে গেলে আমরা কি বলতে পারি, এটা ইকুয়াল টু টিডি ইকুয়াল টু টিসি। এখন এটার মান আবার কত, কে থিটা। তাহলে কে টা কি হবে, নিচে চলে আসবে, চলে আসলে থিটার মান কত, আই স্কোয়ার কে বাই ডিএম ডি থিটা। এখন ডিএম ডি থিটা যেটা, সেটা তো আসলে তাদের কাপলিং এর উপর ডিপেন্ড করে, এটার উপর তো আসলে আপনার কোনো হাত নাই। আবার কে যেটা, সেটা স্প্রিং কনস্ট্যান্ট, এটার উপরেও আপনার কোনো হাত নেই। তো আপনার পুরোপুরি যে জিনিসটা জানা সেটা হচ্ছে থিটা হচ্ছে তাহলে ভ্যারিয়েবল কত, এখানে আই না, তো থিটা হচ্ছে কি আপনার পুরোপুরি আই স্কোয়ারের সমানুপাতিক। তাহলে থিটার মান যত বেশি হবে, যে থিটা কতটুকু দূরে সরে গেছে, আয়ের মান যত বেশি হবে থিটা তত বেশি দূরে সরে যাবে। তো তার মানে আপনার থিটাটা এখন কার উপর নির্ভরশীল, আপনার কারেন্টের উপর নির্ভরশীল। এই জন্য এখন আপনি থিটা মেজার করার মাধ্যমে কারেন্টের মান আই মেজার করতে পারবেন। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যদি আমার থিটা ডিরেক্টলি আই এর সমানুপাতিক হইতো, তাহলে আমার মেজারমেন্টটা খুবই একুরেট হইতো। আমার এখানে মানে একুরেট হইতো বলতে আমার আসলে পরের কোনো ফার্দার কোনো কনভার্সনের প্রয়োজন পড়তো না। বাট এই জায়গায় যেহেতু থিটা থেকে আই স্কোয়ারের সমানুপাতিক, তার মানে স্কেলটা কিন্তু ইউনিফর্ম না, স্কোয়ারের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তো তার মানে আপনি থিটা পাওয়ার পরেও সেই থিটা থেকে কারেন্টের এক্সাক্ট ভ্যালু বের করার জন্য আপনার কিন্তু ভ্যারিয়েবল কনভার্সন করার প্রয়োজন পড়বে। ভ্যারিয়েবলটাকে কনভার্ট করতে হবে, করে আই স্কোয়ার থেকে আগে আই নিতে হবে, তারপর আপনি সেই আয়ের মানটা পাবেন। ওই কাজটা আপনাকে এক্সট্রা ভাবে করতে হবে। তো যাই হোক, আমরা অ্যামিটার হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখলাম। এখন একটা জিনিস চিন্তা করেন যে
নর্মালি কি হতো, ধর আপনার কাছে যদি 5 এম্পিয়ার কারেন্ট মাপতে পারে এরকম একটা অ্যামিটার থাকে, এখন সেই অ্যামিটারটাকে আপনি 50 এম্পিয়ার কারেন্ট মাপার জন্য ব্যবহার করতে চান, তাহলে আপনারা কি করতেন? এই 5 এম্পিয়ারের অ্যামিটারের সাথে কি একটা শান্ট রেজিস্ট্যান্স ব্যবহার করতেন না? করে সেটার ক্ষমতাকে বাড়ানো হইতো। তো এখানেও কিন্তু দেখেন সেম, যে আপনার এখানে এই যে যদি আপনি আরো হায়ার রেঞ্জের কারেন্ট মাপতে চান, তাহলে আপনাকে এই জায়গায় শান্ট রেজিস্ট্যান্স RSH ব্যবহার করতে হবে। তো শান্ট রেজিস্ট্যান্স এর ম্যাথ কিভাবে আসবে সেটা নিয়ে আমাদের সামনে বেশ কিছু ম্যাথ আছে, আমরা আসলে নেক্সট ক্লাসে এগুলো দেখবো। বাট শান্ট রেজিস্ট্যান্স আসতে পারে সেটা জাস্ট আপনাদেরকে জানানো হইলো আর কি। এরপরে আসেন, আমাদের পরের কানেকশন হচ্ছে ভোল্ট মিটার হিসেবে যদি আমরা ওকে কানেক্ট করতে চাই। তো প্রথম কথা, ভোল্ট মিটার লোডের সাথে প্যারালালি কানেক্টেড থাকে যাতে ও পুরো ভোল্টেজটাকে ক্যাপচার করতে পারে। তাহলে ধরেন এটা যদি আপনার লোড হয়, তাহলে ভোল্ট মিটার কি এইভাবে কানেক্টেড থাকে না? এইটা হচ্ছে আপনার ভোল্ট মিটার, রাইট? আপনার ভোল্ট মিটার হচ্ছে কি আপনার লোডের সাথে কানেক্টেড থাকে যাতে হচ্ছে আপনার লোডের অ্যাক্রসে পুরো ভোল্টেজটাকে সে হচ্ছে ক্যাপচার করতে পারে। এই ছবিটা একটু মানে ভার্টিক্যালি আঁকলে আপনাদের জন্য বুঝতে সহজ হইতো, এটা হরাইজন্টালি আঁকা আছে ছবিটা। তো আপনার এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে আপনার লোডটা হয়তো যে এরকম, এই যে আপনার লোড, তার সাথে এই যে প্যারালালি আপনার ভোল্টমিটার লাগানো আছে। এখন আপনার ভোল্টমিটারে টোটাল 3টা পার্ট আছে। 3টা পার্ট কি কি? 2টা ফিক্সড কয়েল আর একটা মুভিং কয়েল। এর জন্য আপনাকে এখন আসলে কানেকশনটা এমন ভাবে দিতে হবে যাতে আপনার ফিক্সড কয়েল আর মুভিং কয়েল দুইটা একদম একসাথে সিরিজে থাকে। হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে আচ্ছা সিরিজে যে আছে, তাহলে তো আমার মুভিং কয়েলটা 2টা ফিক্সড কয়েলের মাঝখানে নাই, তাহলে কাপলিং হবে কিভাবে? দেখেন, দেখেন তো এটা পসিবল কিনা। পসিবল। ও কিন্তু মেইন কানেকশন কিন্তু সিরিজেই আছে, বাট আপনি জাস্ট প্লেসমেন্টটা করছেন কি, তারের পরিমাণ একটু বাড়াই দিয়ে ওকে আপনি রাখছেন 2টা ফিক্সড কয়েলের একদম মাঝখানে। এটা বলার মানে হচ্ছে তার মানে সিরিজে আছে মানেই যে আপনার এই মুভিং কয়েলটা এই ফিক্সড কয়েল দুইটার মাঝে নাই। এটা কিন্তু মানে আপনাদের এই ধারণাটা কিন্তু ঠিক না। ঠিক আছে? অথবা দেখেন আরো একভাবে আপনি কানেকশন দিতে পারেন। এই যে দেখেন, দেখছেন এইভাবেও কিন্তু আপনি কানেকশন দিতে পারেন। এখনো দেখেন এই যে মুভিং কয়েলটা 2টা ফিক্সড কয়েলের মাঝখানে আছে। তো এটা কোনো সমস্যা না, সিরিজের থেকেও মুভিং কয়েল ফিক্সড কয়েলের মাঝখানে থাকতে পারে। আচ্ছা, তারপরে আসি। তো তার মানে দেখেন, যেহেতু এই 2টা পার্ট হচ্ছে কি আমার লোডের দুই পাশে, তো এই পুরা জায়গাটাতে আমার ভোল্টেজ হচ্ছে ভি, এবং এই পুরো ভোল্টেজটা ফিক্সড কয়েলের জন্য V1 এ ভাগ হয়ে গেছে এবং মুভিং কয়েলের জন্য V2 হিসেবে ভাগ হয়ে গেছে। তো আমার আলটিমেটলি টর্ক যখন আমি আসলে হিসাব করতে যাব, টিডি এর মান ওটা আমার কারেন্ট থেকেই বের করতে হবে। তো আমি ধরে নিলাম ফিক্সড কয়েলের ভেতর কারেন্ট হচ্ছে I1 আর মুভিং কয়েলের ভেতর কারেন্ট হচ্ছে I2। যদিও আপনি মনে মনে ভাবতেছেন সিরিজে আছে, তাহলে তো I1 আর I2 সেমই হওয়ার কথা। হ্যাঁ, দুইটা সেম, বাট আপনার ক্যালকুলেশনে মানে আপনার ক্যালকুলেশন না, আপনার থিওরি বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই দুইটা জিনিসকে আলাদা হিসেবে লেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি তাদের মান সেম, জাস্ট থিওরিটা ঠিক মতো বোঝার জন্য। তো আমি ধরে নিলাম ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কারেন্ট I1 আর মুভিং কয়েলের ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে I2। তো I1 এর তাহলে টিডি কত হবে? একই রকম, I1 × I2 dm/dθ। তো I1 আর I2 এর মানটা এবার বের করছে। তো কারেন্ট মানে কত? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো I1 তাহলে কত হবে? ফিক্সড কয়েলের দুই পাশের ভোল্টেজ ডিভাইডেড বাই ফিক্সড কয়েলের ইম্পিডেন্স। তো ফিক্সড কয়েলের ভোল্টেজ কত? V1, আর আমি ইম্পিডেন্স হিসেবে এটাকে ধরে নিলাম Z1। তো I1 ইকুয়াল টু কত? V1/Z1। আর I2 ইকুয়াল টু কত? V2/Z2। তো দেখেন এই যে টিডি এর মধ্যে I1 আর I2 এর জায়গায় V1/Z1 আর V2/Z2 সুন্দর করে লিখে দেওয়া আছে। এখন আপনি তো V1 এর মান জানেন না, রাইট? তাহলে আপনি V1 এর মানটা কিভাবে বের করবেন আর V2 এর মানটা কিভাবে বের করবেন? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। হুম, যে এটার
যদি Z1 হয়, এটা যদি Z1 হয়, এটা যদি Z2 হয়, তাহলে আপনার V1 ইকুয়াল টু কত আসবে? V1 ইকুয়াল টু Z1 Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 Z1 প্লাস Z2 ইন্টু ভি। বুঝতে পারছেন? তো এই পার্টটাকে ওরা পরবর্তীতে K1 লিখছে, এই যে K1 লিখছে। তো আমি V1 এর জন্য দেখালাম, V2 এর জন্য তার দেখানোর কিছু নাই। তাহলে V2 এর জন্য কত হবে? K2 ইন্টু ভি, আর K2 এর মান কত হবে? Z2 বাই Z1 প্লাস Z2। আচ্ছা, এবার দেখেন এই জন্য আপনার V1 আর V2 কে খুব স্বাভাবিকভাবেই K1 V আর K2 V হিসেবে লিখে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন K1 K2, এটাকে একসাথে কে লেখা হয়েছে। হুম। আর নিচে তো Z1 আর Z2 আছে, এবার দেখেন দুইটা ভি মিলে ভি স্কোয়ার হয়ে গেছে। এবার যদি এটাকে আপনি ওই যে টি সি এর সাথে তুলনা করেন, তাহলে সেটা কত হবে? ইকুয়াল টু কে থিটা। বাট কে যেহেতু অলরেডি আপনি এখানে অন্য একটা কনস্ট্যান্ট হিসেবে লিখে ফেলছেন, সেই জন্য স্প্রিং কনস্ট্যান্টের কে আর আমরা কে না লিখে এটাকে আমরা সি লিখলাম। ঠিক আছে? তাহলে সি থিটা। তাহলে এবার দেখেন সি কি হবে, ওই পাশে চলে যাবে, যে কে বাই Z1 Z2 সি ডিএম ডি থিটা, আর উপরে আছে ভি স্কোয়ার। তাহলে থিটা এখন আসলে আমার ডিরেক্টলি কার সমানুপাতিক হইলো? ভি স্কোয়ারের সমানুপাতিক হইলো না? তো তার মানে আপনার ভোল্টেজের মান যত বেশি হবে, বাকি সবকিছু তো কনস্ট্যান্ট, ফিক্সড। তো তার মানে এখন আপনার ভোল্টেজ যত বাড়বে, আপনার অ্যাঙ্গেলের বা ডিফ্লেকশনের মান তত বাড়তে থাকবে। বাট এখনো সেম প্রবলেম, এটা নন ইউনিফর্ম, স্কোয়ারের সাথে পরিবর্তন হয়। সেজন্য আপনার ডিরেক্টলি ভোল্টেজের ভ্যালু পাওয়ার জন্য এটাকে কিছু কনভার্সনের প্রয়োজন পড়বে। আচ্ছা, দ্বিতীয় আর একটা কথা আবারও, যদি আপনি 5 ভোল্ট মাপতে পারে এমন একটা ভোল্টমিটার দিয়ে 500 ভোল্ট মাপতে চান, তাহলে আপনার শান্ট হিসেবে একটা সিরিজে কিছু রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। তো যদি আপনি তখন এটাকে লেখে আর সিরিজ, SE। হ্যাঁ, তো এটার ম্যাথও আমরা পরের ক্লাসে দেখবো। হ্যাঁ, যদি সিরিজে আমি যদি বেশি ভোল্ট মাপতে চাই ছোট মানের ভোল্টমিটার দিয়ে, তাহলে আমরা সিরিজে কিছু রেজিস্ট্যান্স অ্যাড করে কাজটা করি। তো এই গেল ভোল্টমিটারের কানেকশন। এবার আমরা চলে আসি ওয়াটমিটারের কানেকশনে। ওয়াটমিটার কি? যেটা দিয়ে আমরা পাওয়ার মেজার করি। তো পাওয়ার মেজার করার জন্য আপনাদের এই যে আহ ইয়েটা আছে, ইএমএমসি এর ফিক্সড কয়েলের ব্রাঞ্চ, আরেকটা কি মুভিং কয়েলের ব্রাঞ্চ, এদের একটাকে আমরা অ্যামিটারের মতো সিরিজে কানেক্ট করব, আর একটাকে আমরা ভোল্টমিটারের মতো প্যারালালি কানেক্ট করব, I1 আর I2। তার মানে কি, একটা I1 আমার কারেন্ট মেজার করবে, আর একটা I2 আমার ভোল্টেজ মেজার করবে। করে আলটিমেটলি এরা কি একে অপরের উপর ইন্টারেক্ট করতেছে না? সো ইন্টারেক্ট করে আলটিমেট যে রেজাল্টেন্টটা হবে, সেটা হবে আপনার পাওয়ারের ইকুয়াল। তো এই জন্য দেখেন, এই যে ফিক্সড কয়েল বা যেটার ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে সেটাকে রাখছে সিরিজে, মুভিং কয়েল বা যেটার ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে সেটাকে রাখছে হচ্ছে প্যারালালি। তো I1 কোনটা? ও কারেন্ট মেজার করতেছে না, তো আপনার সার্কিটের মেইন কারেন্ট কত? Im সাইন ওমেগা টি। তো Im সাইন ওমেগা টি এর সাথে ওরা ধরে নেওয়া হচ্ছে, আমরা ধরে নিই I2 থেকে I1 এ হয়তো কিছুটা ফেজ ডিফারেন্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই ফেজ ডিফারেন্সটার জন্য ওমেগা টি মাইনাস ফাই লেখা হয়েছে। তো I1 ইকুয়াল টু কত? Im সাইন ওমেগা টি মাইনাস ফাইভ। ঠিক আছে? আর I2 যেটা, যেটা কি অ্যাকচুয়ালি ভোল্টেজ মেজার করবে, কারণ ও হচ্ছে কি এই যে লোডের সাথে প্যারালালি আছে না। তো আমি আপাতত ধরলাম, মানে মনে করলাম যে লোডের ভোল্টেজ ধরেন আপনার Vm, অ্যামপ্লিটিউডটা। তাহলে I2 এর মান কত হবে? Vm/R সাইন ওমেগা টি। তো এই জিনিসটা যে টি ডি ইকুয়াল টু I1 I2 ডিএম ডি থিটা, এটার মধ্যে এটা বসায় দেওয়া হয়েছে, যে I1 এর জায়গায় Im সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, আর I2 এর জায়গায় Vm সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর ইন্টু ডিএম ডি থিটা। এখন দেখেন এই দুইটাকে যখন আপনি গুণ করতেছেন, তখন এখানে রেজাল্ট আসতেছে কত? 1/R Im সাইন ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস ফাইভ। তো আপাতত পাশের জিনিসগুলো যদি আপনি কিছুক্ষণের জন্য একটু ইগনোর করেন, তাহলে আপনি দেখবেন এখানে কত আসতেছে, Im Vm আসতেছে না? এই যে Im আর Vm আসতেছে, এই যে Im আর Vm আসতেছে। তো এবার তার মানে কি, আপনার টর্কটা Im ইন্টু Vm এর সমানুপাতিক। আর Im Vm মানে কত? পাওয়ার না? তার মানে হচ্ছে পাওয়ারের সমানুপাতিক। তার মানে আমার থিটাটাও কিন্তু পাওয়ারের সমানুপাতিক।
পাওয়ার যত বাড়বে আপনার এখানে ডিফ্লেকশন বা থিটার মান তত বাড়বে। বুঝতে পারছেন? বাট ম্যাম। এখানের প্রবলেমটা কি? আচ্ছা আমি একটু শেষ করে নিই। এখানের প্রবলেমটা ওকে। কি? এখানের প্রবলেমটা হচ্ছে এই আইএম আর ভিএম এর সাথে এই যে সাইন ওমেগা টি মাইনাস ফাই নামক একটা বস্তু চলে আসছে। ওরা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। মানে টি চেঞ্জ হলে আপনার কিন্তু টিডি এর মান চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এটা মানে আপনারা পাওয়ার পড়ছো না? একটা ছিল কি ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার, যেটা টি এর সাথে সাথে চেঞ্জ হয়। তারপর আপনার সেটা কি কি পড়ছেন? এভারেজ পাওয়ার। তারপর পড়ছেন আরএমএস পাওয়ার বা ভোল্টেজ যাই বলেন। আরএমএস পাওয়ার পড়ছেন, পিআরএমএস অথবা পি এভারেজ, অথবা আপনি পড়ছেন হচ্ছে ইয়ে মানে পিআরএমএস মানে হচ্ছে এস আর কি। পি এভারেজ পড়ছেন, তারপরে ইনস্ট্যান্টিনিউয়াস পাওয়ার পড়ছেন। তো এখন যে টিডিটা আছে বা যে ডিফ্লেকশনটা আছে সেটা কিন্তু এখনো টি এর রেসপেক্টে পরিবর্তনশীল, ইনস্ট্যান্টিনিউয়াস। তো আপনি যখন এক্সাক্ট ভ্যালুটা বের করতে চাবেন বা এভারেজটা বের করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে আসলে পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। মানে একটা ইনস্ট্যান্টিনিউয়াস বা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম একটা জিনিস থেকে আপনাকে একটা এভারেজ ভ্যালুতে আসলে আসতে হবে। তো পরের পৃষ্ঠাতে এই ম্যাথটা করে দেওয়া আছে, যেটা আমরা আসলে নেক্সট ক্লাসে দেখব। যে এই যে এই এভারেজটাকে, হ্যাঁ, এখানে তো এটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে কিভাবে আমরা এভারেজ ক্যালকুলেট করে আমরা এভারেজ টিডি বা এভারেজ টর্ক ক্যালকুলেট করে সেখান থেকে এভারেজ সে কি পরিমাণ দূরে সরে যাবে সেটা আমরা আসলে বের করতে পারি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এখন আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ম্যাম উপরের স্লাইডে যান ম্যাম, উপরেরটা। একটু স্লাইডের কোনটা উপরেরটা টিডি বলতে? টিডি টিডি K1V ডিভাইডেড Z1, এখান থেকে একটু এই যে বলে নিন ম্যাম। এটা, এটা জি জি। জি জি। ভোল্ট মিটারেরটা, রাইট? জি আচ্ছা ম্যাম। এখানে আপনি দেখেন, আপনার টিডি দেখেন, টিডি এর অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এইটা, টিডি I1 I2 ডিএমডি থিটা। এটা হচ্ছে মেইন সূত্র। বুঝতে পারছেন? যেখানে I1 হচ্ছে কি ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, I2 হচ্ছে মুভিং কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট। এখন এই যে দেখেন আপনার ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে, তার ভ্যালু কত হবে? এই ফিক্সড কয়েলের দুই পাশের যে ভোল্টেজ V1, এটাকে যদি আপনি ফিক্সড কয়েলের ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দেন, তাইলে কি আপনি I1 কারেন্টের ভ্যালুটা পাবেন না? এটুকু বুঝতে পারছেন? জি যে I1 ইকুয়াল টু জি ভি ম্যাম। ওয়ান বাই জেড ওয়ান। এখন এই যে দেখেন, এই যে এখানে আগে I1 ছিল, বাট একটা লাইন হচ্ছে এই জায়গায় গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে ডিরেক্টলি I1 এর জায়গায় V1/Z1 লিখে দিছে। তারপর I2 এর জায়গায় দেখেন, এই যে এখানে দেখেন, এই যে I2 যেটা ছিল না, এই I2 এর জায়গায় কি হবে, V2/Z2। এই যে V2 ডিরেক্টলি Z2 লিখে দিছে। বুঝতে পারছেন? যা সূত্র বসে ওগুলা ওভাবে করতে হবে না? হ্যাঁ। দেখেন আপনার এরপর দেখেন, এই যে V1 তো আমরা লিখছি, বাট V1 এর মান তো আমার জানা ছিল না। পরবর্তীতে V1 এর মানটা কি, যেহেতু ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে হচ্ছে বের করা হয়েছে, করে সেটা হচ্ছে এখানে বসাই দিছে। আমরা যদি এখানে ডিরেক্টলি K1 K2 না লিখে যে এত বড় বড় ভ্যালু গুলা লিখতাম, হ্যাঁ আপনি চাইলে লিখতেই পারেন, কোনো সমস্যা নাই। বাট ওরা আসলে লিখতে চায় নাই দেখে এই জিনিসটাকে ছোট করে K1 আর K2 হিসেবে ধরে লিখে দিছে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?